অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করে চলেছি। বারবার ফোন দিয়েছি, ফোনটাও ধরছে না ও। তো চলুন পরিচয়টা দিয়ে নেই। আমি হাসিব, ঢাকা কলেজে অনার্স 3য় বর্ষে পড়ি। কাকাতো বোন পপি ঢাকায় নতুন এসেছে, কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে, হোস্টেলে উঠবে। আমি রেস্টুরেন্টে বসে আছি ওর জন্য অপেক্ষা করে, কিন্তু ওর কোনো নামগন্ধই নেই। না, আর থাকা যাচ্ছে না, একটা কল দিই দেখি। আরে ভাইয়া, আসতেছি আসতেছি, একটু অপেক্ষা করো। কখন আসার কথা ছিল? 1 ঘন্টা লেট করছিস অলরেডি, আর 5 মিনিটের মধ্যে না আসলে আমি চলে যাব। আরে আমি তো নতুন এখানে, ঢাকার জ্যাম তো জানোই। ভালো ভাই আমার, একটু অপেক্ষা করো। ফোনটা বেজে উঠল। ভাইয়া কই? আমি তো রেস্টুরেন্টে এসে গেছি। হ্যাঁ, ডান দিকে তাকাও, আমি এই দিকে। আরে ওই তো ভাইয়া, চলো শোভা। আমি চমকে গেলাম। রাত্রি একা আসার কথা, কিন্তু ওর সাথে আরেকজন মেয়ে এসেছে। টানা টানা চোখ মেয়েটার, একবার তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছেই করে না। আমি নিষ্পলক তাকিয়ে আছি মেয়েটার দিকে। আরে কি, কোথায় আনালি ভাইয়া? না না, ঠিক আছে। উনি কে? আমি ওর সাথেই থাকবো। ও আচ্ছা, কি খাবেন বলুন? বাহ, সুন্দরী রমণী দেখে বোনকে ভুলেই গেলি। আমাকে তো জিজ্ঞেস করলি না আমি কি খাবো। আমি পপির কথা শুনে বিপাকে পড়লাম, চোখ উল্টো করে বললাম, থামবি তুই? শোভা হাসলো। হাসিতে যে মুক্ত ঝরে, তা ওই হাসি না দেখলে বুঝতামই না। আমি পপির দুষ্টুমি এড়িয়ে শোভার দিকে তাকালাম। ও চুপচাপ বসে আছে, মেনু কার্ডটা হাতে নিয়ে দেখছে। কি খাবেন বলুন? আপনি যা খাওয়াবেন তাই খাবো। কেমন মিষ্টি একটা কণ্ঠ। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। পপি এবার খোঁচা দিতে ছাড়লো না। ভাইয়া এত চুপ কেন? প্রেমে পড়ে গেলে নাকি? শোভা, তুমি ভাইয়াকে একটু সরাসরি বলে দাও না কি খাবে, না হলে এইভাবে তাকিয়ে থাকবে সারাক্ষণ। শোভা হেসে বলল। ওর হাসিটা কেমন জানি শীতল বাতাসের মতো লাগলো। আমি দ্রুত মেনু থেকে কয়েকটা আইটেম অর্ডার দিলাম, যেন বিষয়টা চাপা দেওয়া যায়। রেস্টুরেন্টে খাবার আসার পর আমি আর শোভা খেতে শুরু করেছি। পপি বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে চোখ ফিরে নিয়ে বলছে, ভাইয়া এত সিরিয়াস কেন? একটু মজা করতে পারো না? কি মজা করব? খাওয়ার সময় তো আর মজা করা যায় না, খাওয়ার পরে ভেবে দেখব। ভাইয়া, আমি তো ঢাকায় নতুন, একটু অস্বস্তি লাগছে। তবে যদি কখনো কোনো সমস্যায় পড়ি তো কি আপনাকে ফোন করতে পারবো? অবশ্যই, তোমার কোনো সমস্যা হলে কল করতে পারো। ঢাকার রাস্তাঘাট তো নতুন, একটু চিন্তায় থাকাটাই স্বাভাবিক। নম্বর লাগবে? হ্যাঁ, নাম্বারটা পেলে ভালো হয়, কখনো প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারবো। আহ ভাইয়া, তোকে তো দেখি শোভার জন্য একটু বেশি কেয়ারফুল হয়ে গেছিস। থামবি তুই? কিছুই তো হয়নি। এরপর ওদের হোস্টেলে দিয়ে এসে আমি বাসায় চলে এলাম। রাতে কিছুতেই ঘুমাতে পারছি না। শোবার হাসি আর চোখের ঝিলিক বারবার চোখে ভাসছে। ঠিক কী ছিল সেই হাসির মধ্যে? কি ছিল তার মধ্যে যে একদিনও মনে থেকে যায় না? আমি তা জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আমি ভাবছি আজ কলেজে শোভাকে দেখতে পাবো। বুকের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি। গতকালকে দেখা, এই প্রথম দেখা, তাও কি সুন্দরভাবে। হঠাৎ মায়ের ডাক শুনে আমি ছুটে গিয়ে সোজা দরজা খুললাম। এই ছেলে, আজ তো ডেকে দিতে হলো না, একাই উঠে গেছিস। কি রে, তোর কি কিছু হয়েছে? না মা, কিছুই হয়নি, তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, ক্লাস মিস হয়ে যাবে। হুম, তোর তো আজকাল খুব তাড়াতাড়ি উঠা ফেরা। একটু যেন ভালো মনে হয়। কলেজের পড়াশোনায় মন তো ঠিকঠাক পড়ছে না। হ্যাঁ মা, সব ঠিকই আছে। যতই মাকে সন্তুষ্ট করার চেষ্টা করি ততই মনে যেন শোভা। কলেজে গিয়ে শোভাকে একটা সরল হাসির সঙ্গে পেলে কি হবে, মনে মনে ভাবতে থাকি। শোভা যদি সত্যি আমাকে কিছু বলতো, কিন্তু আমি তো জানি না, এটা কেবল আমার মনের খেলা না কি সত্যি কি কিছু হতে চলেছে। আমি ক্যাম্পাসে ঢুকেই দ্রুত পপির কল নাম্বার টিপে ফোন করলাম। একটু অপেক্ষা করার পর পপি কল ধরলো। হ্যালো ভাইয়া, কি ক্যাম্পাসে এসে খোঁজ নিচ্ছিস নাকি আমার? মাথায় কিছুটা চিন্তা চলে এসেছে। হ্যাঁ তো কি, কোথায় আছিস এখন? আমি এখন অফিস রুমের সামনে দাঁড়িয়ে আছি। তুই কলেজে আসবি না? অফিস রুমে? তোর কি কাজ আছে সেখানে? আরে শোভা আপু আসছিল, ওর সার্টিফিকেট জমা দিতে গেছে। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। এই বলেই আমি কলটা কেটে দিলাম। অত্যন্ত অবাক হয়ে, শোভা আপু? আমি তো ভেবেছিলাম শোভা আমার বোনের ক্লাসমেট,
তাহলে সে আপু হয়ে গেল কিভাবে? আমার মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছিল। শোভা কি আসলেই আমার কাকাতো বোনের ক্লাসমেট? তবে পপি শোভাকে কেন আপু বলল? মনটা খারাপ হয়ে গেল। বাসায় চলে এলাম। ভাবতে লাগলাম শোভাকে কি বলে দেব যে আমি ওকে ভালোবেসে ফেলেছি? যাই হোক, হবে, আমি কালই শোভাকে বলে দেব। এইসব ভেবে ভেবে দিনটা কাটতেই চলেছিল। রাতে হঠাৎ মনে পড়ে শোভার ফোন নাম্বার তো পপির থেকে নিতে পারি, নাকি একটু অপেক্ষা করা উচিত? শোভা তো আমার ফোন নাম্বার নিয়েছে। ঠিক সেই মুহূর্তে শোভা ফোন দিল। আমি একটু অবাক হয়ে ধরলাম। হ্যালো। হ্যালো ভাইয়া, আমি আজ কলেজে আসছিলাম, কিন্তু আপনাকে কোথাও দেখলাম না। আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আজ আসার জন্য তাড়াহুড়ো ছিল। তোমার কি কোনো সমস্যা হয়েছে? না, কিছু না। আসলে আমি খুব অস্বস্তি বোধ করছি। এখানে একা একা আসতে একেবারেই কষ্ট হচ্ছিল। তো আপনার কাছ থেকে একটু সাহায্য চাইতাম আর কি। না, কোনো সমস্যা না। তুমি যখনই দরকার মনে করবে কল করতে পারো। ঢাকার জ্যাম তো সবাই জানে। ধন্যবাদ ভাইয়া। জানি তো তোমরা ছেলেরা কখনোই এসবের মধ্যে পড়ে না। না, তোমার যদি কোনো সময় সাহায্য দরকার হয় আমি অবশ্যই সাহায্য করব। ওকে, ঠিক আছে, আবার কথা হবে। শোভা ফোন রেখে দিল। আমি ঠিক করলাম শোভাকে বলে দিব যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। পরদিন সকালে কলেজে পৌঁছেই আমার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি শুরু হলো। শোভাকে আজ প্রপোজ করব, তবে মনে কিছুটা ভয়ও ছিল। আমি তো জানি না সে কি ভাববে। ফোন বের করে শোভাকে কল দিতে গিয়ে ভাবলাম শোভাকে সরাসরি কল দিলে কেমন দেখায়, তার চেয়ে বরং পপিকেই বলি। ওরা যেহেতু একসাথেই থাকে তাই পপিকেই কল দিলাম। হ্যাঁ ভাইয়া বলো। তুই কই আছিস রে? কলেজে এসেছিস? আমার খোঁজ নিচ্ছ নাকি অন্য কারোর জন্য? আরে না, মানে আসলে যদি একটু শোভাকে বলে দিতি, আমি ডেকেছিলাম ওকে, ওর সাথে কথা আছে। কি কথা, কোনো সমস্যা হয়েছে? না না, তা না, এমনি অন্য ব্যাপার, তুই বুঝবি না। আচ্ছা আমি বলে দেব। কোথায় যেতে হবে বলবো, তা তো বললে না। ফার্স্ট গেটে ওয়েট করবো আমি, বলিস। সে এখন ক্লাসে আছে, শেষ হলেই তোমার সাথে দেখা করবে। ক্লাস শেষে সবাই বাসায় চলে যাওয়ার পর আমি শোভাকে একপাশে ডেকে নিলাম। শোভা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি হলো বলুন? আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা একদম হঠাৎ বললাম, কিন্তু আমার মনের মধ্যে বহুদিন ধরে চলছে। আমি আসলে এমন কিছু ভাবিনি। কিন্তু কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? না, তা না, কিন্তু তুমি শীঘ্রই বুঝে যাবে। কি বুঝে যাব? তুমি কি বলছো? সবকিছু সবসময়ের মতোই বুঝতে পারবে। তারপর শোভা চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, মনের মধ্যে এক অদ্ভুত খারাপ লাগা নিয়ে। পরের দিন আমি ক্লাসে চলে গেলাম। মনে মনে ভাবছিলাম যদি সে আমাকে ভালো না বাসে তবে কি হবে। ক্লাসে গিয়ে দেখি সবাই খুব আগ্রহ নিয়ে কথা বলছে। নতুন টিচারের আগমন নিয়ে হইচই পড়েছে। আমি একপাশে গিয়ে বসে পড়লাম। তখনই শুনতে পেলাম টিচার আসছে। আবার শুনলাম আরে শোভা ম্যাম আসছে। আমি চমকে গেলাম। শোভা আমাদের নতুন টিচার, এই জন্যই তাহলে শোভা রিজেক্ট করে দিয়েছে। পপি আবু ডেকেছে শোভাকে, এই জন্যই পপি ক্লাসমেট না শোভা। কোনো রকম অস্বস্তিতে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ হতেই শোভার পিছু নিলাম। কিছু দূর আসতেই ওর পথ আঁকলে দাঁড়ালাম। কি, আবার এসেছেন? এখনো বুঝতে বাকি আছে কিছু? এগুলো কি হচ্ছে আমায় বলবে? আমি তোমার সিনিয়র অনেক। আমার গ্র্যাজুয়েশন শেষ। আমি এখানে টিচার হিসেবে যোগদান করেছি। এই সম্পর্ক সম্ভব নয়। আমি তোমার বয়স জেনে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবেসেছি। হাসিব, তুমি একজন ভালো ছেলে, কিন্তু আমি তোমার জন্য উপযুক্ত না। আমাদের পথ আলাদা। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। শোভা, আমি জানি তুমি আমার থেকে বয়সে বড়, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। বয়স, সমাজের নিয়ম এসব বাদ দাও। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কেবল এই সম্পর্ককে নাম দিতে ভয় পাচ্ছ। হাসিব, এটা কোনো ছেলে মানুষই ভালোবাসা না, এটা জীবন। তুমি কি বুঝতে পারছো না? আমি তোমার সিনিয়র, আমি একজন শিক্ষক, তুমি আমার ছাত্র। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক শ্রেণীকক্ষের বাইরে গিয়েও একটা ব্যক্তিগত অনুভূতি থাকতে পারে, তাই না? আমি শুধু ছাত্র হিসেবে তোমাকে দেখিনি, আমি মানুষ হিসেবে তোমাকে ভালোবেসেছি। কিন্তু হাসিব, এই সম্পর্কের ভবিষ্যৎ কি? পরিবার, সমাজ? তুমি কি নিশ্চিত যে কিছুদিন পরে তুমি অন্য কাউকে দেখে আমাকে ভুলে যাবে না? আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি জানি আমার ভালোবাসা সত্যি।
তুমি যদি আমাকে ফিরিয়ে দাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না। কিন্তু আমি যদি তোমার জন্য উপযুক্ত না হই? উপযুক্ত হতে হয় না, শুধু ভালোবাসতে হয়। তুমি কি আমাকে একবার সুযোগ দেবে শোভা? শোভা কিছুক্ষণ চুপ থাকে, যেন মনে মনে ভাবছে, তারপর আস্তে আস্তে হাসে। তুমি তো দেখছি নাচুর বান্দা। আচ্ছা, একটা সুযোগ দিলাম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে প্রথমে নিজেকে প্রমাণ করতে হবে, শুধু মুখে বললেই হবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে সময় তার প্রমাণ দেবে। চ্যালেঞ্জ গ্রহণ করলাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ, করো, গ্রহণ। আমি এও জানি যে এটা কেবলই মোহ, কেটে যাবে শীঘ্রই। সেটা তো আমি থেকে গিয়ে দেখিয়ে দেব শোভা। শোভা না, শোভা ম্যাম। আমার জন্য শোভাই, ম্যামটাও ডাকতে পারি, ব্যক্তিগত ম্যাম। তারপর শোভা আর সেখানে দাঁড়ালো না, হনহন করে চলে গেল। কি রে শোভাবু, কি বললো ভাইয়া? কিছু ঝামেলা হয়েছে কি? না, সে যে জন্য দেখেছে, শুনলেই তোর মাথা ঘুরে উঠবে। হয়েছে কি বলতো? জনাব আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কি? আসলেই? আমি তো মজা করে ভাইয়াকে খাপাচ্ছিলাম। হ্যাঁ, এটা মজাই মানে, বাস্তবে না। সেটাই তোর ভাইকে বুঝাস। কেন কেন? আমার ভাইকে দেখতে খারাপ শুনি? পপি, তুই বুঝতে পারছিস না? ওর সাথে আমার বয়সের ব্যবধান দেখেছিস? এটা কখনোই সম্ভব না পপি। মনে হয় কি আসলেই ভালোবাসে? আরে দুদিন পরে মত পাল্টে যাবে দেখিস। আমার কিন্তু তা মনে হচ্ছে না, তুমি পরীক্ষা করে দেখতে পারো। সারাদিনের উত্তেজনা যেন এখনো কমছে না। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না শোভা সুযোগ দিয়েছে, যদিও শর্ত দিয়েছে, কিন্তু অন্তত একটা সুযোগ তো পেয়েছি। এই ভাবনাতেই হাসি চলে আসছে। রাতে ঘরে বসে এক গাদা বই সামনে খুলে রেখেছি, কিন্তু চোখ কিছুতেই পাতার দিকে যাচ্ছে না। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, শোভা কি এখন আমার কথাই ভাবছে? এমন সময় ফোনটা হাতে নিয়ে একটু ইতস্তত বোধ করলাম। ফোন দেওয়া ঠিক হবে নাকি একটু অপেক্ষা করব? কিছুক্ষণ পরেই মনে হলো সে তো বলেছে সুযোগ দিল, তাহলে আমিও তো একটু বাড়তি সুযোগ নিতেই পারি। আমি কোনো দ্বিধা না করেই শোবার নম্বরে কল দিলাম। 2 বার রিং হতেই ওই পাশ থেকে শোবার কণ্ঠ বেশি এলো। হ্যালো। শুনেই মনে হলো ওর গলায় একটা নরম স্বর, যেন ক্লান্ত কিন্তু স্বস্তির ছোঁয়া আছে। হ্যালো ম্যাম। এই শব্দের উপরে এত জোর দিয়ে বলার দরকার নেই হাসিব। কেন? তুমি তো বললে নিজেকে প্রমাণ করতে হবে, তাই ভাবলাম আজ থেকে একটু রিহার্সাল শুরু করি। ও তাই নাকি? তাহলে বলো দেখি কি কি প্ল্যান করেছো? প্রথম প্ল্যান, প্রতিদিন তোমার হাসি দেখব। দ্বিতীয় প্ল্যান, তোমাকে বিরক্ত করা। তৃতীয় প্ল্যান, একদিন এমন কিছু করব যাতে তুমি নিজেই আমাকে ভালোবাসতে বাধ্য হও। হাসিব, তুমি জানো কখনো কখনো তোমার এই ছেলে মানুষই বেশ মিষ্টি লাগে। ও, তাহলে আমি কি একটু এগিয়ে গেলাম? দেখো, আমি কিন্তু এখনো আমার সিদ্ধান্ত বদলাইনি। তুমি ভেবো না আমি সম্মতি দিয়েছি। কিন্তু তুমি হাসো, তাই না? তোমার গলার স্বর বলছে তুমি হাসো। তো আসলে কি হাসা বারণ নাকি? নীরবতা সম্মতির লক্ষণ। নীরব কই ছিলাম? হাসলাম যে, তাতে কি নীরব থাকা হলো? শোভা ওপাশ থেকে নিঃশ্বাস ফেলল, যেন বুঝতে পারছে যে আমার কথার পাল্লায় ধরা পড়ে গেছে। আচ্ছা, আজ বেশি কথা বলবে না, কাল সকালে ক্লাস আছে। ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, আজ কি একটু হলেও আমার কথা ভেবেছো? ওপাশে একটু নীরবতা। আমি অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর শোভা আস্তে আস্তে বলল, ভেবেছি। আমার বুকের মধ্যে যেন একদম বাজি ফাটতে লাগলো। আমি দ্রুত বললাম, তাহলে ঘুমের আগে আমার কথা ভাবতে ভুলবে না, ওকে? চুপ কর তো। গুড নাইট হাসিব। গুড নাইট শোভা। ফোনটা রেখে দিলাম, কিন্তু আমার ঘুম আসবে কি করে? এইটুকুতেই মনে হচ্ছে আমি পুরো দুনিয়া পেয়ে গেছি। সারা রাত উত্তেজনায় আর খুশিতে আমার ঘুম হলো না। পরদিন সকালে কলেজে যাওয়ার সময় মনে হচ্ছিল আজ আকাশটা একটু বেশি উজ্জ্বল। মনে হচ্ছে বাতাসও কানে কানে বলছে তুমি জিতে গেছো হাসিব। ক্লাসে ঢুকে আমি এক কোণায় গিয়ে বসলাম, চোখ ঘড়ির কাঁটার দিকে, কখন শোভা আসবে। অফিসের দরজার দিকে যখন সে ঢুকলো আমার বুক ধক করে উঠলো। কাল রাতে ফোনে কথা বলার পর আজ ওকে সামনাসামনি দেখতে আরও অন্যরকম লাগছে। সে স্বাভাবিকভাবেই হাঁটছে, কিন্তু আমি দেখছি যেন কোনো গল্পের নায়িকা ধীর পায়ে হেঁটে আসছে। শোভা ব্ল্যাকবোর্ডে লেখা শুরু করলো, আর আমি খাতা খুলেও কলম ছোঁয়াতে পারলাম না। আমার চোখ শুধু শোভার দিকে আটকে আছে। ওর হাতের চোখ ধরার ভঙ্গি, চুলের একপাশে সরিয়ে নেওয়া, মাঝে মাঝে ঠোঁটে কামড়ে
কামড়ে ভাবা সব কিছুই যেন এক ছন্দের মতো লাগছে। ঠিক তখনই সুবার গলা শোনা গেল। আমি যে পড়িয়েছি সেখান থেকে সবাইকে একটা প্রশ্ন দেব, সবাই খাতায় উত্তর লেখো। আমি ধরফর করে খাতায় চোখ দিলাম, লিখতে শুরু করলাম, কিন্তু পড়াশোনার বদলে কলম যেন অন্য কিছু লিখতে চাইছে। সে যখন বোর্ডের দিকে তাকিয়ে থাকে আমি তখন শুধু তার চোখ খুঁজি। সে যখন চকের গুঁড়ো ঝেড়ে ফেলে আমার হৃদয়ে উড়ে যায় বাতাসে। খাতায় প্রেমের ছন্দ লিখতে লিখতে হঠাৎ খেয়াল করলাম ক্লাসমেট আশিক আমার পাশে ঝুঁকে এসে আমার খাতা দেখছে। হাসিব, তুই কি লিখছিস পড়ালেখে? আমি তাড়াতাড়ি খাতা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে দেখি হয়ে গেছে। আশিক খাতা টেনে নিয়ে এক নজর দেখেই হেসে উঠল। ওহ ওহ, তুমি মামা প্রেমের কবিতা লিখছো এখানে বসে? আমি যেন বিব্রত হয়ে গেলাম। আশেপাশের কয়েকজন আশিক কি দেখছে তা বুঝতে না পারলেও আমার মুখের ভাষা দেখে হাসাহাসি শুরু করলো। ঠিক তখনই শোভা ঘুরে তাকালো। কি হচ্ছে এখানে? আশিক হাসি চাপতে চাপতে বলল, ম্যাম, ক্লাসে নোট লেখার বদলে কেউ কেউ ক্লাসের ছন্দ লিখছে। শোভা আমার দিকে তাকালো। আমি একদম মাটির দিকে চোখ নামিয়ে ফেললাম, যেন কিছুই ঘটেনি। বেশ, যার যার লেখা শেষ হলে আমাকে দেখাবে, আমি দেখে নেব কে কি লিখেছে। আমার মুখ শুকিয়ে গেল। এখন কি হবে? আমার প্রেমের কবিতা কি শোভার হাতেই চলে যাবে? আমি ঘামতে শুরু করলাম। শোভা যদি সত্যিই খাতা চেক করে তাহলে আজ আমার খবর আছে। খাতা ফেরত নেওয়ার জন্য আমি আশিকের দিকে কাতর চোখে তাকালাম, কিন্তু ও তো এই মুহূর্তটা বেশ উপভোগ করছে। শোভা ধীরে ধীরে ক্লাসে ঘুরে সবার খাতা দেখছিল। আমি তাড়াতাড়ি খাতা বন্ধ করে অন্য কিছু লেখার অভিনয় করতে লাগলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সবার খাতা দেখার পর শোভা আমার কাছে এসে বলল, হাসিব, তোমার লেখা কোথায়, আমাকে দেখাও। আমি মুখে একদম নির্দোষ ভাব এনে বললাম, শোভা, না মানে ম্যাম, আমার লেখাটা একটু গড়বড় হয়ে গেছে, মানে সুন্দর হয়নি। আমি সৌন্দর্য দেখতে চাই না, শুধু জানতে চাই তুমি পড়াশোনা করেছো কিনা, নাকি ফাঁকিবাজিতে এই দিন কাটিয়েছো। খাতা দাও জলদি, সময় নষ্ট করো না, আমি দেখব। আমি ধীরে ধীরে খাতা এগিয়ে দিলাম। শোভা কয়েক সেকেন্ড চোখ বলে নিল, তারপর একদম থেমে গেল। মনে হলো ও বুঝে গেছে এটা আসলে ক্লাস নোট না, এটা আমার মনের কথা। আমি মাথা নিচু করে আছি। শোভা কিছুক্ষণ চুপ থেকে বলল, বেশ, তুমি যেহেতু পড়ার বদলে কবিতা লিখেছো, তাহলে তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে। ক্লাসের সবাই শুনবে, আজ থেকে হাসিব আমাদের নতুন ক্লাসের পোয়েট। তাই ওর কাজ হবে আগামীকাল পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে নিজের লেখা এই কবিতা পড়া। আমি চমকে গেলাম। না না, এটা পারবো না। কিন্তু শোভা একটু পাত্তা দিল না, হাসতে হাসতে বলল, পড়াশোনা বাদ দিয়ে যদি তুমি কবিতা লিখতেই পারো, তাহলে আবৃত্তি করতে পারবে না কেন? সেটাও পারবে। কাল এটা পুরো ক্লাসের সামনে আবৃত্তি করতে হবে। আর হ্যাঁ, যদি না করো তাহলে বাড়িতে হোমওয়ার্ক পাবে। আমি চুপচাপ হয়ে ক্লাস থেকে বেরোতেই দেখি ক্লাসের সামনে পপি দাঁড়িয়ে আছে। মনে হয় শোভার জন্য অপেক্ষা করছে। আমি এগিয়ে যেতেই চাইছিলাম, কিন্তু তার হলো না। পপি আমায় ডেকে দাঁড়াতে বলল, কিরে ভাইয়া, এই পানিশমেন্ট কে দিল? শোভা আপু? হ্যাঁ, তো আর কে দেবে? একটু বুঝিয়ে বলিস তো, পানিশমেন্টটা উঠিয়ে নিতে। ভাইকে বাঁচা পপি। আহারে, প্রেমের কবিতার জন্য ক্লাসে শাস্তি, এটা তো প্রেমিকের জন্য গৌরবের ব্যাপার, তাই না? মজা নিচ্ছিস? নে নে, মজা নে। হাতে যখন কাদায় পড়ে চামচিকাও লাথি মারে। কি বললি? হ্যাঁ, কি বললে? আমি চামচিকে? হ্যাঁ। তুমি তো তবে হাতি। হাতিকে খুব ভালো নাকি? ওর সাথে আর পায়ে পায়ে ঝগড়া লাগাতে গেলাম না। এমনিতেও আমার তো মাথায় হাত। এইবার তো মরেছি, না জানি কি আছে কপালে। রাতে বাসায় এসে আমি একটু অসুখ করতে লাগলাম। শোভা আমাকে কাল পুরো ক্লাসে কবিতা আবৃত্তি করতে বলেছে। আবৃত্তি, এর মানে আমি এখন কি করব? শোভা যদি অন্য কোনো পানিশমেন্ট দেয় তাহলে বিপদ। তখন কি করব? এমন চিন্তা করতে করতে ফোন হাতে নিলাম। কিছুক্ষণ পর শোভার নাম্বার দেখতে পেলাম স্ক্রিনে। শোভা কল দিয়েছে। মনে হলো মাটির নিচে যাবো, কিন্তু ফোন তো ধরতেই হবে, তাই আমি একটু তড়িঘড়ি করে ধরলাম। হ্যালো শোভা। হ্যালো হাসিব, তো বলো, রিহার্সাল কেমন চলছে? কবিতা আবৃত্তির প্রস্তুতি চলছে তো? আমি খুব কষ্টে একটা হাসি দিলাম, কিন্তু ভিতরে আতঙ্ক ছিল। কি করব এখন? আচ্ছা শোভা, তুমি তো খুব কঠিন কাজ দিলে। কঠিন?
এটা তো তোমার জন্য একটা সুন্দর সুযোগ। আর তাছাড়া ক্লাসের সামনে দাঁড়িয়ে কিছু বলাটা তো তোমার জন্য নতুন অভিজ্ঞতা হবে। তুমি তো মনে হয় লুকিয়ে লুকিয়ে কবিতা লেখো। না না, আমি তো সবেই শুরু করেছি। না মানে আসলে আমি আসলে বুঝতে পারছি না কিভাবে পড়বো। তো তুমি কি প্রস্তুতি নিচ্ছ? আমি কিছু না বলে এক মুহূর্ত চুপ করে রইলাম। শোভা আবার হাসলো। আরেকটা কথা, যদি তুমি সত্যি কবিতা আবৃত্তি করতে পারো তাহলে ক্লাসের সবাই নিশ্চয়ই মুগ্ধ হবে। মজা নিচ্ছ? সিনিয়র মেয়েকে ভালোবাসলে এই এক ঝামেলা। আচ্ছা আচ্ছা, তুমি তো সব জানো, তুমি কেন আমায় এমন চ্যালেঞ্জ দিয়েছো? কেউ যদি চ্যালেঞ্জ নেবেই না তবে কিভাবে উন্নতি করবে? ঠিক বলেছ। তুমি যদি আমাকে পরীক্ষা না করো আমার ভালোবাসা বুঝবে কি করে? আমি তো একদম হারিয়ে যাব। তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি নিজের ভালোবাসায় কবিতা ক্লাসের সামনে বলতে পারো তো সবার কাছে সেটা আরো বেশি মূল্যবান হবে। আর তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? এই কথায় আমার মনে একটু ঝলক লাগলো, একটু লজ্জা পেলাম। যদিও জানি সবটা আমাকে ব্যঙ্গ করেই বলা হচ্ছে, কিন্তু পরেক্ষণে বুঝলাম এইটাই তো ছিল আমার সত্যিকারের চ্যালেঞ্জ। হাসি মাখানো গলায়, ওকে শোভা, কাল ঠিকই তোমার সামনে দাঁড়িয়ে পড়বো। আর যদি ঠিকঠাক না হয় তাহলে তোমার কাছে আর কোনো চ্যালেঞ্জ নিতে যাব না। এই তো, এভাবে বলো, কাল দেখা হবে। ফোন রেখে দিলাম, কিন্তু মনে এক উত্তেজনা কাজ করছে। একদিকে ভয়, অন্যদিকে একটা অদ্ভুত সাহস। মনে হচ্ছে এখন পুরো পৃথিবী আমার সামনে, আমি দাঁড়িয়ে আছি। সবার দিকে তাকিয়ে মনে হচ্ছিল পুরো ক্লাস আমার দিকে চোখ রেখে হাসবে। শোভা আমাকে বলছে আবৃত্তি করার জন্য, কিন্তু আমি জানি ক্লাসের সবাই আমার সুদশা দেখতে অপেক্ষা করছে। তাছাড়া কবিতা তো শোভা সম্পর্কেই লেখা। মনে হচ্ছিল আমি পাগলের মতো কবিতার শব্দগুলো বলে যাচ্ছি, কিন্তু সবার চোখে শুধু হাসি, ঠাট্টা আর সমালোচনা ছিল। কিছু ছেলেমেয়েরা পরস্পরকে ইশারা করে বলছিল, ম্যামকে নিয়ে এমন সব লিখছে, আহা, এটা কি শোভা ম্যামের জন্য কবিতা? কেমন পাগলামি, এগুলো তো আমাদের ম্যামের জন্য হয় না। ম্যামকে এভাবে কেউ লেখে? আর কিছু বন্ধু তখন আর হাসতে হাসতে বলতে থাকলো, কথাটা পাগল হলে এমন কিছু লিখতে হবে। আমি জানি সবাই শোনা মাত্র পুরো ক্লাস ফেটে পড়লো হাসিতে। কেউ হাসছিল জোরে, কেউ আবার মুচকি হাসছিল। শোভা কিছু বলছিল না, শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। তবে আমি জানি শোভা কেমন অনুভব করছে। সবার রিয়েকশন তো ঠিকই বলেছিল, শাস্তি তো এখন শুরু হয়ে গেছে। কবিতা শেষ হওয়ার পর শোভা নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো। আমি মনে মনে ভাবলাম কিছু বলবে না তো, কিন্তু শোভা কিছু বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে ধীরে ধীরে ক্লাস থেকে বের হয়ে গেল। ক্লাসের পর আমি ঠিক করলাম শোভার সাথে একবার কথা বলবো, যেভাবেই হোক আমাকে কিছু বুঝতে হবে। আমি দৌড়ে শোভার পিছু পিছু গিয়ে বললাম, শোভা একটু কথা বলবে? কিন্তু শোভা কিছু বলল না, শুধুমাত্র দ্রুত চলে গেল। আমি কয়েক মিনিট দাঁড়িয়ে রইলাম, কিছু বুঝতে পারলাম না। তবে আমি হাল ছেড়ে দেওয়ার মানুষ না। বাসায় গিয়ে সোজা ফোন করে দিলাম শোভাকে। প্রথমে ফোনটা ধরো না, দ্বিতীয়বার তৃতীয়বার আবারও কল করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ মেলো না। সর্বশেষে শোভা ফোন ধরলো। তার কণ্ঠ ছিল ঠান্ডা এবং কঠোর। হাসিব, কেন বারবার কল করছো? আমি তো তোমাকে বলেছিলাম যে এই সম্পর্ক সম্ভব না। আমি তোমাকে বোঝানোর জন্যই এই পানিশমেন্ট দিয়েছি। ক্লাসে কি রিয়াকশন ছিল তুমি তো জানোই। কিন্তু শোভা, আমি আসলে বুঝতে পারছি না কেন তুমি আমার সাথে এমন আচরণ করছো। এটা একটা টেস্ট ছিল, কিন্তু জানো আমাদের সম্পর্ক সম্ভব নয়। ক্লাসের সবার রিয়াকশন আমি তোমাকে দেখালাম। তোমার এই ধরনের কবিতা আবৃত্তি আমাকে খুবই অপ্রস্তুতে ফেলেছে। আমাদের মাঝে এটা থাকতে পারে না, সমাজ মানবে না। এই কথাগুলো শুনে আমি যেন পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। শোভা কি বলছে এসব? আমাদের সম্পর্কের আর কোনো সম্ভাবনা নেই মানে? আমি চাই তোমরা ভালো পড়াশোনা করো আর ব্যক্তিগত সম্পর্কগুলো বাদ দাও। এগুলো কোনো স্থায়ী কিছু নয়। ফোনটা রেখে দেওয়ার পর আমি একদম স্থির হয়ে গেলাম। শোভা সত্যিই তো এই সিদ্ধান্ত নিয়েছে। আমার আর কিছু ভালো লাগছিল না। শোভা খেয়ে ঘুমানোর উদ্দেশ্যে শুয়েছিল, তখনই তার ফোন স্ক্রিনে তার বাবার নম্বর ভেসে ওঠে। বাবার কণ্ঠে ভীষণ রাগ। এ কি শুনলাম, তুমি কি জানো শহরে এসব অসভ্যতা করতেই গিয়েছো? ক্লাসের একটা ছেলে তোমাকে উদ্দেশ্য করে কবিতা লিখেছে। এটা কি কোনো সাজানো নাটক? হাঁটুর বয়সী ছেলের সাথে তুমি কি ধরনের সম্পর্ক রাখছো?
বাবা শুনুন, এটা আসলে না, শুনতে চাই না। তুই তো জানি একে একটু পছন্দ করলে আরেকটা নিয়ে ফাঁদে পড়ে গেছিস। এসব বাচ্চাদের সাথে কি সম্পর্ক? তুমি কি এসব অসভ্যতা বুঝছো না? বাবা ব্যাপারটা সেই রকম নয়, আমি তাকে কখনোই বলেই থেমে গেল। কি বলবে সে? আমার জন্য তো আর মনেও কিছুটা অনুভূতি আছে। ভুল? তোকে কি তুই নিজেই ভুলের মধ্যে ফেলেছিস? কবিতা লেখা আর ক্লাসে সবার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করা, এটা কোন ধরনের শিক্ষা হচ্ছে? তোমার মতো মেয়েকে এসব করতে তো আমি কখনোই অনুমতি দেব না। বাবা, আমি জানি না কিভাবে, তবে এটা একেবারে ব্যক্তিগত একটা ব্যাপার ছিল। আমি আর হাসিবের মধ্যে কিছু নয়, শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ঠিক বলেছিস। তুই যদি আমার কথা শুনতিস তাহলে আজকে এসব নাটক দেখতে হতো না। আমি তোমায় কি বলে বোঝাই বাবা? তুমি যে ভাবছো তেমন না। তুমি বুঝতে পারবে না, এসব মজা না। এরা সবাই শুধু খেলাধুলা আর মনোযোগের খোঁজে থাকে। তুই যদি এমন কিছু চাও তাহলে আমি তোকে কখনোই মাফ করব না। এই বলে শোভার বাবা ফোন রেখে দেয়। এরপর শোভা অনেক কান্না করে আর ঘুমিয়ে পড়ে। রাতে শুনশান ঘর, আর তার চোখের কোণে এক ধরনের মনের দুঃখ ছেপে থাকে। পরবর্তী দিন সকালে শোভা চোখ খুলতেই অনুভব করে কিছু একটা ঠিক নেই। এদিকে আমি কলেজে যাচ্ছি, কিন্তু শোভাকে খুঁজে পাই না। দিনের পর দিন কলেজে এসে শোভার হাসি দেখতে না পেয়ে আমার মনটা খালি হয়ে যাচ্ছে। আমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, খাবারও আর ভালোভাবে খেতে পারছি না। শোভা ছাড়া সব কিছু যেন একঘেয়ে হয়ে গেছে। কি হয়েছে শোভার? কেন যেন কিছু বুঝতে পারছি না। কলেজে আমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করি, কিন্তু কেউ শোভার কোনো খবর দিতে পারছে না। শোভা না থাকলে আমার মন আরও অসন্তুষ্ট হয়ে ওঠে। একদিন আমি শোভাকে ফোন করার সিদ্ধান্ত নেই, কিন্তু ফোনে একাধিক কল দেওয়ার পরেও শোভা রিসিভ করে না। কি হচ্ছে? কেন শোভা ফোন ধরছে না? নিশ্চয়ই কোনো কিছু হয়ে গেছে। শেষমেশ লজ্জার মাথা খেয়ে আমি পপিকে জিজ্ঞেস করেই বসলাম, শোভা কোথায়? আসে না কেন কলেজে? ও কি অসুস্থ? কিছু হয়েছে কি ওর? ভাইয়া, আমি জানি তোমার খুব খারাপ লাগবে, কিন্তু শোভা আপু তো আমাকে তোমায় অন্য কিছু বলতে বারণ করেছিল। তাও তোমার জন্য আমার মায়া লাগতেছে। তুমি তো জানো শোভা আপু সব কিছুই বেশ ধীরে এবং সবসময় ভাবতো। বাবার কাছে এই ব্যাপারটা জানলে কি হতে পারে, তাই আপু বলেছিল তোমার কাছে কিছু না বলতে। কি বলছো কি তুমি পপি? শোভা ও কি আমাদের সম্পর্কে কিছু জানাতে চায়নি? আসলে ক্লাসের ওই কবিতার ব্যাপারটা তার বাসায় জেনে গেছে তোমাদের মধ্যে সম্পর্ক নিয়ে। বোঝোই তো শোভা আপু এখন খুব চাপের মধ্যে আছে। তার বাবা সেটা শুনে রেগে গেছে এবং এখন তার বিয়ে ঠিক করেছে আগামী সপ্তাহে। তুমি জানো? বিয়ে? শোভার বিয়ে? এটা কি করে সম্ভব? কেন কেন এমন হচ্ছে? ভাইয়া, আমি জানি এটা তোমার জন্য কতটা কঠিন, কিন্তু শোভা আপু এর মধ্যে কিছু করতে পারেনি। তার বাবার রাগ আর পরিবারের চাপ তোমার সাথেও যদি সম্পর্ক রাখতো তাহলে বাবা তাকে মেনে নিত না। আমি আমি তো তাকে ভালোবাসি। সে জানে না সে আমাকে কি দুঃখ দিয়েছে, কেন এমন করছে। আমি তো কখনো তাকে ভুল বুঝিনি। কেন এমন হবে? নিজের ঘরে বসে আছে, আমার মনটা ভারী হয়ে গেছে। শোভা কি আমাকে কখনো ভালোবাসলো না? তার বাবার সঙ্গে লড়াই করতে পারবে না বলে কি সে সব কিছুই ছেড়ে দিচ্ছে? আমি কিভাবে এটাকে মেনে নিব? বিয়ে? শোভা বিয়ে করবে? আমি কি সত্যি এটা মেনে নিতে পারবো? আমি পকেট থেকে ফোন বের করে কল হিস্টোরিতে তাকাই। শোভার সাথে তার শেষ কথা স্মরণ করে কেঁদে ফেলি। আমি তো চাইছিলাম শোভা যখন আমাকে বলবে, হাসিব আমরা একসাথে থাকবো, কিন্তু এখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমি জানি না কীভাবে তাকে থামাবো। শোভা তার পরিবারের বিরুদ্ধে যেতে পারেনি, কিন্তু আমি তো শোভাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি। আমি জানি না শোভাকে কিভাবে আমার হৃদয়ের কথা বলবো এবং কি করব যখন শোভা আর আমার কাছে থাকবে না। না, কিছু একটা করতেই হবে। সে তার পরিবারের বিরুদ্ধে না যেতে পারলেও আমি যাব। আমি তাকে নিজের করেই ছাড়বো। আমি আর দেরি করলাম না, পপিকে কল দিলাম। পপি, শোভাদের বাড়ির ঠিকানাটা দে তো। তুমি যাবে? তো কি করব? এভাবে বসে বসে ওকে অন্য কারো হতে দেখবো? আমার ভয় লাগতেছে ভাইয়া। তুই ঠিকানা দে প্লিজ। মেসেজ করে দিছি, চেক করো। ঠিকানায় পৌঁছাতে রাত হলো। রাত 2টা বাজে। বাইরে নিস্তব্ধ রাত। শোভার বাড়ির সামনে এসে দাঁড়াই আমি। বুকের ভেতর একটা যুদ্ধ চলছে, ভয় আর ভালোবাসার টানাপোড়েনে। আমি জানি যদি আজ শোভার সঙ্গে কথা বলতে না পারি তাহলে সে চিরতরে
আমার হাতছাড়া হয়ে যাবে। আমি জানি না কিভাবে, কিন্তু আমি শোবার জানালার নিচে গিয়ে দাঁড়াই। জানালাটা বন্ধ, কিন্তু ভিতরে একটা মৃদু আলো জ্বলছে। আমি নিঃশব্দে একটা ছোট পাথর ছুঁড়ে মারি জানালায়। একটু পরেই জানালার পর্দা সরিয়ে দেখি শোবার অবয়ব। প্রথমে সে অবাক হয়, তারপর আমাকে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আমি ইশারায় তাকে বাইরে আসতে বলি। কিছুক্ষণ অপেক্ষার পর শোভার ঘরের দরজা খটখট শব্দ হয়। সে ধীরে ধীরে বেরিয়ে আসে। শরীরে হালকা শাড়ি, চোখ দুটো ক্লান্ত, কিন্তু তাতে এখনও সে চিরচেনা উজ্জ্বলতা লেগে আছে। তুমি এখানে কেন হাসিব? আমাদের দেখা করা ঠিক না। ঠিক না আর ঠিক আর ভুলের বিচার করার সময় কি আমাদের আছে শোভা? কাল তোমার বিয়ে, আর তুমি বলতে চাইছো তুমি সত্যি আমাকে ভুলে গিয়ে অন্য একজনের স্ত্রী হবে? আমি আমি জানি না। আমি বাবাকে কষ্ট দিতে চাই না হাসিব। আমার কোনো উপায় নেই। আমি এগিয়ে যাই, শোভার হাত দুটো ধরে ফেলি। উপায় নেই, তাই না? উপায় যদি না থাকতো তাহলে আমি আজ এখানে আসতাম না শোভা। আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি কি সত্যি সব ভুলে গিয়ে যাকে তুমি ভালোবাসো না সেই ভালোবাসার বন্ধনে নিজেকে বেঁধে ফেলতে চাও? শোভা চুপ থাকে, চোখের কোণে জল চিকচিক করে ওঠে। আমি যদি চলে যাই তাহলে আমার পরিবার আমাকে আর কখনো মেনে নেবে না। মা হয়তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়বে। বাবা আমাকে কখনো ক্ষমা করবে না। আমি কিভাবে তাদেরকে দুঃখ দেবো হাসিব? আমি তার হাত আরো শক্ত করে ধরি। আর তুমি কি আমার কষ্টের কথা একবারও ভাবলে না? আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না শোভা। তুমি কি একবারও অনুভব করো না আমাদের ভালোবাসার চেয়ে বড় কিছুই নেই? শোভা মাথা নিচু করে ফেলে, তার চোখ বেয়ে কান্না গড়িয়ে পড়ছে। তুমি চাও আমি আমার সব ছেড়ে তোমার সাথে পালিয়ে যাই? আমার হৃদয় ধক করে ওঠে। আমি চাই তুমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নাও, যা তোমার হৃদয় চায়। পালানোর দরকার নেই, শুধু সত্যিটা মেনে নাও শোভা। তুমি কি সত্যি আমাকে ছাড়া বাঁচতে পারবে? আমি জানি না হাসিব, আমি জানি না, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমি তার মুখে হাত রেখে বলি, আমি আছি শোভা, আমি তোমার হাত কখনো ছাড়বো না। তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও? শোভা নীরব, চারপাশে রাতের হাওয়া বইছে, আর আমি অপেক্ষা করছি তার সিদ্ধান্তের জন্য। শোভা, শোভা, শোভা আচমকা আমাকে জড়িয়ে ধরে। তার শরীর কাঁপছে, চোখে এক ধরনের অসহ্য যন্ত্রণা। আমি তাকিয়ে দেখি তার চোখে জল। সে আমাকে নিজের কাছে টেনে নিল। আমি হালকা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, যেন সে আমার থেকে কোনোভাবেই দূরে চলে না যায়। তুমি কি জানো শোভা, তুমি কি জানো আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি? তুমি আমাকে ছেড়ে যেতে চাও না, তাই তো? তার হাতটা ধরলাম আরো শক্ত করে, যেন আমার শ্বাসটাও তার সঙ্গে মিশে যায়। তার কান্নার শব্দ আমার হৃদয়ে বাজছে, যেন আমি একে একে নিজের অঙ্গগুলো হারাচ্ছি। তুমি কি জানো আমি তোমার ছাড়া কিছুই ভাবতে পারি না? তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও? আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি তোমার সঙ্গে আছি শোভা। তুমি ছাড়া আমার কিছুই নেই। আমি তোমাকে ছাড়া তা বাঁচতে পারবো না হাসিব। আমিও তোমাকে ভালোবাসি। আমার মনে যেন এক নতুন আশা জন্ম নিল। তার চোখে জল, কাঁপতে থাকা গলা, আর সেই অস্বাভাবিক ভালোবাসা। আমার হৃদয় চিরকাল তার জন্য বেঁধে ফেললাম। এটাই তো শোভা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাদের পথ কিছুতেই থামবে না। আমি তোমার পাশে আছি, তুমি যা চাও আমি তোমার জন্য করতে প্রস্তুত। আমি জানি আমাদের একসাথে থাকার জন্য অনেক কিছু জয় করতে হবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার শোভা, আমার। তারপর পকেট থেকে ফোনটা বের করে ক্লাসমেট আশিককে কল দিলাম। 2টা রিং হতেই ফোন ধরলো আশিক। আশিক, কই আছিস? বাসায় আছি। কেন, তুই কই আছিস? ভাই, একটা ব্যাপার ছিল। তুই কি আমাকে একদিনের জন্য তোদের বাসায় থাকতে দিতে পারবি? শোভা আর আমি একসাথে আসতে চাই। কি বলছিস হাসিফ? ম্যাম, তুই শোভা ম্যামের কথা বলছিস? শোভা ম্যামকে নিয়ে আমার বাসায় আসবি? হ্যাঁ, সব পরে বলছি, তুই শুধু এইটুকু বল, হ্যাঁ বল, যে পারবি কিনা। আমি জানি এটা একটু অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে পুরোটা পরে বলবো। তুই শুধু হ্যাঁ বল। আচ্ছা, চলে আয়, রুম খালি আছে একটা, চিন্তা করিস না। তোকে খুব হাইপার লাগছে। এসেই সব কিছু জানাবো তোকে, জেগে থাকিস। আমরা পৌঁছে কল দেব। আচ্ছা ভাই, সাবধানে আয়। শোভা, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে
আমরা যদি চলে আসি তো সব কিছু কি ঠিক থাকবে? শোভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বাড়ির দিকে তাকিয়ে, তারপর হঠাৎ এক গাঢ় শ্বাস ফেলে তার চোখের জল আসে। শোভা শেষবারের মতো তার বাড়ির দিকে তাকিয়ে আমার দিকে ফিরে বলে, হাসিব, আজকের পর আর আমি এখানে ফিরবো না। আমি জানি এটা সহজ না, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। ফিরবে না কেন? ফিরবে, আমি সব ঠিক করব, একটু সময় দাও। তুমি আমার সঙ্গে আসো শোভা, ভয় নেই। আমরা কোথায় যাচ্ছি এখন? এখন যদি আমাদের বাসায় যাই ঝামেলা হতে পারে, তাই আশিককে বললাম ওদের বাসায় ফাঁকা আছে। পপিকে বললে হয় না? মহিলা হোস্টেলে আমি কি করে যাব? না, আমি থাকবো, তুমি বাসায় যাবে। মাথা খারাপ নাকি আমার? আজ আমি তোমায় একা কিছুতেই ছাড়বো না। শোভা চোখ মুছে আমার সঙ্গে হাঁটা ধরে গন্তব্য আশিকদের বাড়ি। আমি আর শোভা শেষ রাতে আশিকদের বাসায় পৌঁছাই। শোভা সারা রাস্তা কেঁদেছে। বিছানায় শুলে আমি মাথায় হাত বলে দিতেই দ্রুত ঘুমিয়ে পড়ে, যেন সারাদিনের চাপ ও কষ্টের পর একটু শান্তি পেতে চাই। রাতটি গভীর হয়ে আসে, অথচ আমি তার পাশে বসে শোভার নিঃশব্দ নিদ্রা দেখতে থাকি। আমার মনে এক অদ্ভুত অনুভূতি, আমি শোভাকে চিরকাল কাছে রাখতে চাই। সকালে সূর্যের প্রথম আলো এসে পড়ার সঙ্গে সঙ্গেই শোভা চোখ মেলে ওঠে। ঘুম ভাঙতে উঠে বসে কান্না করে। আমি শোভার পাশে বসে খুব নরমভাবে তার হাতটা ধরি। তুমি কি অনুশোচনায় ভুগছো শোভা? আমি তোমার সমস্ত দুঃখ মুছে ফেলার চেষ্টা করব, মনে রেখো আমি তোমার পাশে আছি। তুমি যদি আর কিছু না চাও, শুধু আমাকে তোমার সাথে চাও, আমি তোমাকে কোথাও ছেড়ে যাব না। হাসিব, আমি জানি না, আমি যদি চলে যাই আমার পরিবার আমাকে কখনো মেনে নেবে না। আমার বাবা মা আমাকে ছেড়ে যেতে চাইবে। তুমি কি জানো আমার জন্য এটা কতটা কঠিন? এটা খুব কঠিন আমি জানি। তুমি যদি চাও আমি তোমাকে দিয়ে আসবো বাসায়। আমার সাথে আসো। বাসায় ফেরার মুখ নেই বলে না, আমাকে ভালোবেসে। সবসময় এমন বলো কেন? একটু আমাকেও বোঝো। হাসিব, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি তুমি আমার জন্য আমার পৃথিবী। তুমি ছাড়া কিছুই ভাবতে পারি না। তাহলে শোভা, আমি তোমার সব কিছু হয়ে যাব। আজকের পর তুমি আর একা নও, আমি তোমার পাশে আছি। তোমার সব দুঃখ কষ্ট আমি আমার হৃদয়ে নেব। তুমি আর একটু ভয় পেও না, আমরা একসাথে আছি। তারপর আমি শোভাকে শক্ত করে জড়িয়ে ধরি, যেন কোনো কষ্ট আর দুঃখ তাকে ছুঁতে না পারে। দুজনেই জানি সামনে যে পথ আমরা একসাথে পাড়ি দেব সেটা কঠিন হবে। আয়, খাবার রেডি। দুজনেই অনেক ক্লান্ত, আগে কিছু খেয়ে নে। চলো শোভা, একসাথে খেয়ে নিই, তারপর তুমি বিশ্রাম নেবে। তো হাসিফ, এবার অসুবিধা না থাকলে বলে ফেলতো কি হয়েছে। শোভাকে আমি জীবনসঙ্গী বানাবো বলে ঠিক করেছি। শোভা আমাকে ভালোবাসে, কিন্তু আমাদের পরিবার মেনে নিচ্ছে না। আমি জানি এগুলো সহজ নয়, কিন্তু আমি সব ঠিক করব, দেখিস। বুঝতে পারছি, তোরা ভালো থাক। আমি কিছু করতে পারলে জানাবি, আমি সাহায্য করব। খাওয়া শেষ হতেই খেয়াল করলাম শোভার তো গোসল করতে হবে। ও তো কাপড় চোপড়ও নিয়ে আসেনি। শোভা, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি বাইরে থেকে আসতেছি। কই যাবে তুমি? এই তো সামনেই, তোমার জন্য কাপড় চোপড় কিনে আনি কিছু। আচ্ছা, জলদি এসো। বাবা রে, ভাবি আপনার জুনিয়র বর হারিয়ে যাবে না, ভয় পেন না। ধুর, থামো তো। জুনিয়র বর হয়েছি তো কি হয়েছে, দায়িত্ব নিতে কমতি থাকবে না। শোবার রুমে মনে হয় ফোন বাজছে, তোমার দেখো গিয়ে কে ফোন দিয়েছে। পপি? আচ্ছা তুমি কথা বলো, আমি আসতেছি। শোভা আপু, কই আছো? কেমন আছো জানালেই না, আমি তো টেনশনেই শেষ। আছি রে, ঠিক আছি, টেনশন নিও না। বাসায় কিছু করেছে? কিছু জানো? না, খুব টেনশন হচ্ছে। আচ্ছা ঘুমাও একটু, ভাইয়া সব দেখে নেবে, চিন্তা করো না। ভাইয়া মানুষটা খুব ভালো। আমি দ্রুত বাহিরে বেরিয়ে গেলাম। মাথায় একটাই চিন্তা, শোবার জন্য কিছু ভালো কাপড় কিনতে হবে। একটু কাজ ছিল, সেরে কেনাকাটা করতে করতে রাত হয়ে গেল। পাশে শপিং কমপ্লেক্সে গিয়ে একটা শাড়ি আর প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। ক্যাশ কাউন্টারে বিল দিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। আশিকের কল। কিরে, এত দেরি কেন? ভাবি কিন্তু টেনশনে আছে। আরে 5 মিনিটের মধ্যে আসছি। দ্রুত ফিরে গেলাম। দরজায় দাঁড়িয়ে দেখলাম শোভা দরজার পাশে বসে আছে, চোখে একটু চিন্তার ছাপ। আমি কাছে আসতেই শোভা উঠে দাঁড়ালো। এত দেরি হলো যে? এই নাও তোমার জন্য।
আমি প্যাকেটটা বাড়ি দিলাম। শোভা অবাক হয়ে প্যাকেট খুলে দেখলো শাড়িটা, লাল টুকটুকে একটা সুন্দর শাড়ি। তুমি এটা কিনলে? হ্যাঁ, পছন্দ হয়েছে। শোভা কিছু না বলে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে একটা অদ্ভুত অনুভূতি ফুটে উঠল, কৃতজ্ঞতা, ভালোবাসা আর একটু ভয়ও, কারণ ও জানে আমাদের সম্পর্কটা সহজ হবে না। আমি জানি না আমরা শেষ পর্যন্ত একসাথে থাকতে পারবো কিনা। পারবো, আমি ঠিক করে নেব। আমাদের ভালোবাসা এত সহজে হার মানবে না। তুমি তো আমার ভরসা, হাসিব। আর শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার কি? কত টাকা নষ্ট করলে? আরে তা না, একটা বাসা দেখে এসেছি, আমরা ওখানেই থাকবো। আর শোনো, বাসায় বলে দাও যে তুমি সেই আছো, পরে আবার যদি কেস টেস করে বসে। আমি মাকে জানিয়ে দিয়েছি আমি ভালো আছি, আর আমি নিজ ইচ্ছাতেই তোমার সাথে এসেছি। দুঃখ করো না শোভা, আমি সামনের শুক্রবারে যাব তোমাকে নিয়ে, তোমার বাবার কাছে ক্ষমা চাবো। সত্যিই যাবে? হ্যাঁ লক্ষ্মী বউ, যাব। তো আমি কি বসে বসে রোজ তোমার কান্না দেখব? আমি তোমার চোখের পানি দেখতে পাই না। শোভা খুশিতে কেঁদে দিল। আরে আরে, আবার শুরু করলে? যাও যাও, জলদি চেঞ্জ করে আসো, আমি লাল শাড়িতে আমার বউকে দেখতে চাই। শোভা শাড়িটা নিয়ে একটু লজ্জায় পড়ে গেল, আমার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। ধীরে ধীরে ওয়াশরুমে চলে গেল কাপড় চেঞ্জ করতে। কিছুক্ষণ পর বেরিয়ে এলো, একদম অন্যরকম লাগছিল ওকে। লাল শাড়িতে যেন একদম নতুন এক শোভা। আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণ, কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। উফ, আমার লক্ষ্মী বউকে রাজকন্যার মতো লাগছে। তুমি আবার বেশি কথা বলো। বেশি বললেই দোষ, তোমার মতো সুন্দরী বউ পেয়েছি, একটু তো দেখবো। শোভা লজ্জায় মাথা নিচু করলো, আর আমি ধীরে ধীরে ওর কাছে গিয়ে ওর হাত ধরলাম। শোভা, জানো, আমি যখন তোমার সাথে থাকি তখন সব চিন্তা ভুলে যাই। আমি জানি হাসিব, আমি তোমার উপরে ভরসা করি। আমি একটু ঝুঁকে এসে শোভার কপালে আলতো করে একটা চুমু খেলাম। শোভা একটু সরে গেল লজ্জায়। উফ, তুমি না একদম বদলে গেছো। বদলায়নি, তোমার প্রতি ভালোবাসা আরো বেড়েছে। শোভা আর কিছু বলল না, শুধু আমার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ। আমরা সিদ্ধান্ত নিলাম বিকেলেই নতুন বাসায় যাব। আমি একটা ছোট্ট আর সুন্দর বাসা ঠিক করেছিলাম। আশিকের থেকে বিদায় নিলাম, তারপর দুজন একসাথে নতুন জীবনের পথে পা রাখলাম। বাসায় ঢুকে শোভা একদম চুপ। নতুন জায়গা, নতুন জীবন, একটু নার্ভাস লাগছে ওর। কি হলো, ভয় পাচ্ছ? না, কিন্তু সবকিছু এত দ্রুত হয়ে গেল। ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। বাসা ভাড়া কত টাকা নেবে? চিন্তা করো না, আমি একটা পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করেছি, হয়ে গেলে আর সমস্যা হবে না। আমিও কলেজে যাওয়া ধরবো। আরও কিছুদিন রেস্ট নিতে পারো চাইলে। তুমি কি তোমার বাসায় জানিয়েছো আমাদের ব্যাপারে? না, ভাবছি আগে শুক্রবারে তোমাদের বাসায় যাব, তারপর আমাদের বাসায় জানাবো। তাহলে তোমায় তো বাসায় যেতে হবে, আমার কাছে থাকলে তো প্রশ্ন উঠবে। হ্যাঁ, তা তো একটু ঝামেলা হবেই। তুমি কি ভয় পাবে? না আমার পিচ্চি বর, ঘুমিয়ে পড়ো, কাল সকালে কলেজে যেতে হবে। বিয়ে তো সেরে ফেলেছেন, এখন একটু পড়াশোনায়ও মন বসান। মন তো অনেক কথা বসতে চায়। এই একদম চুপ, কোনো কথা হবে না, ঘুমা যাও। সকালবেলা আমি ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে শোবার দিকে তাকাই। শোভা আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, মুখে চিন্তার চাপ। উফ, মাথা তো ব্যথা করছে। আমি কলেজে যাব না, তোমায় পৌঁছে দিয়ে চলে আসবো, তারপর বাড়ি যাব। তুমি কল দিও, কেমন? তুমি ঠিক আছে তো? ওষুধ খাবে? না রে, শুধু একটু বিশ্রাম লাগবে। শোভা কিছু না বলে ব্যাগ গুছিয়ে নেয়, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে সে চিন্তিত। আমি ধীরে ধীরে উঠে এসে ওকে কলেজে পৌঁছে দিই। যাওয়ার সময় শোভা আবারও বলে ওঠে, বাসায় গিয়ে একটু গরম কিছু খেও, ঠিক আছে? আর শুয়ে থেকো, আমি ফ্রি হয়ে কল দেবো। আচ্ছা আমার লক্ষ্মী বউ, তুমি বেশি টেনশন করো না। রাত 8টা, ফোন হাতে নিয়ে বারবার কল দিচ্ছে শোভা, কিন্তু আমি ধরছি না। সকাল থেকে মেয়েটার মনে একটা অস্বস্তি কাজ করছে। ওর শরীরটাও তো ভালো ছিল না, চিন্তায় ওর মাথা গরম হয়ে যাচ্ছে। অবশেষে ফোনটা ধরলাম আমি। ঘুম জড়ানো কণ্ঠে আমি বললাম, হ্যালো। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ধরছো না কেন? কোথায় ছিলে? হাই তুরে। আর বলো না, ঘুমিয়েছিলাম। বাসায় গিয়েছো তো? শরীর কেমন এখন? হ্যাঁ গো, বাসায় এসে ঘুমিয়ে গেছি, একদম সন্ধ্যা পার করে দিলাম। মাথাটা এখন একটু হালকা লাগছে। জানো আমি কত টেনশন করছিলাম? উফ, আমার লক্ষ্মী বউ রাগ করেছে? একদম। আচ্ছা আচ্ছা, সরি। এখন তো ফোন ধরেছি, বলো কেমন আছো? ভালো।
কিন্তু তুমি ঠিক আছো তো? এখন তুমিও যদি চিন্তা করো তাহলে কে আমাকে নিয়ে চিন্তা করবে না বলো? ঠিক আছে। তুমি কিছু খেয়েছো? না, উঠেই তোমায় ফোন ধরলাম। ওফ, তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। এক্ষুনি উঠে কিছু খাও, তারপর আমাকে ফোন দিও। তুমি যদি নিজে এসে খাওয়াতে তাহলে ভালো হতো। বেশি কথা বলো না, যা বললাম কর। আমার হাসি শুনে শোভা লজ্জা পেয়ে ফোনটা কেটে দেয়। নতুন সংসার, নতুন জীবন, সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। পরদিন আমি ক্লাসে ঢুকে আমার জায়গা গিয়ে বসলাম। একটু পরেই পাশে একটা মেয়ে এসে বসলো। আগে কখনো দেখিয়েছি বলে মনে হয় না। হাই, আমি রাফিয়া। তোমাকে আগে কখনো তো দেখিনি। আমি আসলে ক্রেডিট ট্রান্সফার করে এসেছি। বাবার চাকরির বদলি হয়েছে এই সুবাদে। ও আচ্ছা। তুমি মনে হয় টপার, তাই না? এমন কেন মনে হয়? ম্যামের সাথে তোমার তো বেশ ভালো সম্পর্ক মনে হলো। শিক্ষকদের সাথে তো তাদেরই ভালো সম্পর্ক থাকে যারা ভালো স্টুডেন্ট। এমন কিছু না। একটু হেল্প করবে? নোট আছে তোমার কাছে? হ্যাঁ আছে, লাগলে নিতে পারো। থ্যাঙ্কস। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সায় দিলাম। অফ ক্লাসে ক্যান্টিনে বসে আছি শোভার অপেক্ষায়, কিন্তু কোথা থেকে মিম চলে এলো, এসে আমার পাশের সিটে বসে পড়লো। খাবার অর্ডার দিচ্ছ না যে? আমি আসলে একজনের জন্য অপেক্ষা করছি। তোমার গার্লফ্রেন্ড? না, অন্য কিছু। ম্যাম কি লাগবে? 2টা বার্গার আর পাস্তা 2টা, সাথে এই সফট ড্রিঙ্কসটা। আর কিছু খাবে? আরে আমার জন্য কেন অর্ডার দিচ্ছ? আমি খাবো না। প্লিজ না বলো না, একা খেলে কেমন দেখায় বলো। মেয়েটা এমনভাবে জোর করলো, আমি আর না করে পারলাম না। আস্তে আস্তে খাচ্ছিলাম যাতে শোভা আসে একসাথে খেতে পারি, কিন্তু শোভা আসলো না। খেয়ে বিল দিতে গেলাম, মিম দিতে দিল না। আরে ব্যাস, তোমার নামটাই তো জিজ্ঞেস করাই হয়নি। নাম কি তোমার? হাসিবুর রহমান, সবাই হাসিব ডাকে। আচ্ছা হাসু, আজ আসি, কাল দেখা হবে। নোট আনতে ভুলো না যেন। চাইলেই তোমার ফোন নাম্বারটা দিতে পারো, তাহলে ভুলে গেলেও মনে করিয়ে দিতে পারবো। না, তার দরকার নেই, আমার মনে থাকবে। মেয়েটার হাব ভাব ভালো ঠেকছে না। আমার প্রেমে টেমে পড়লো নাকি আবার? সে যাই হোক, আমি বিবাহিত, আমার প্রেমে পড়ে কাজ নেই। মা, আমি আমার বউকে খুব ভালোবাসি। ঠিক আছে, আমি পরবর্তী অংশ লিখতে শুরু করেছি। গল্পের ধরন অনুযায়ী মিম ধীরে ধীরে হাসির প্রতি আগ্রহ দেখাবে, আর হাসিব তার অবস্থান পরিষ্কার রাখার চেষ্টা করবে। এতে গল্পটি আরও আকর্ষণীয় হবে। পরের দিন ক্লাসে ঢুকতেই দেখি মিম আমার জন্য জায়গা রেখে দিয়েছে। আমি চুপচাপ কে বসলাম। হাই হাসু। আবার হাসু? হ্যাঁ, এই নামে ডাকা বেশ মজার লাগছে। তুমি রাগ করো না তো? আমি রাগ করিনি, তবে এইভাবে ডাকলে ভালো লাগছে না। ওকে ঠিক আছে। নোট নিয়ে এসেছো তো? ব্যাগ থেকে নোট বের করে ওর দিকে এঁকে দিলাম। মিম খুশি হয়ে বলল, থ্যাঙ্কস। আচ্ছা, তুমি এত চুপচাপ কেন? ক্লাসে তো দেখি ম্যামের সাথে বেশ কথা বলো। তোমার ম্যামের ব্যাপার আলাদা, আর এটা আমার স্বভাব চুপচাপ থাকা। মানে, বন্ধুত্ব করতে চাইলে কি একটু ফ্রেন্ডলি হওয়া উচিত না? আমি চুপ করে থাকলাম। মিম তখন হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতোই থাকো, আমি আমার মতো। তবে আমি সহজেই ছাড়ার পাচ্ছি না। আমি অবাক হলাম ওর কথায়, কিন্তু কিছু বললাম না। ক্লাস শেষ হতেই আমি ক্যান্টিনে দিয়ে গেলাম। আজ শোভাকে আগে থেকেই ফোন করেছিলাম, ও বলেছে আসবে। আমি একটা কোণে বসে শোভার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিম চলে এলো। আবার একা বসে আছো? এই যে আমি এলাম। আমি একা নয়, শোভা আসবে। ম্যাম আসবে? উনি কি তোমার রিলেটিভ? আমি কিছু বললাম না, একটু এড়িয়ে গেলাম, কারণ আমাদের সম্পর্কটা এখনো পারিবারিকভাবে মেনে নেয়নি। মিম তখন খাবার অর্ডার দিল। আমি না করতে করতে রাজি হয়ে গেলাম, তবে সাথে শোবার জন্য অর্ডার করলাম। আচ্ছা, তুমি কি সবসময় এত বেশি সিরিয়াস থাকো? একটু হেসে কথা বললে সমস্যা কি? আমার স্বভাবটাই এমন। ও, তাহলে আমাকে ধৈর্য ধরেই তোমার স্বভাব বদলাতে হবে। স্বভাব কেন বদলাবো? চুপচাপ খাও তো। খাওয়ার সময় মিম এটা ওটা এগিয়ে দিচ্ছিল, এমন সবাই শোভা এলো। শোভার ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল, আমার দিকে শীতল চোখে চাইলো। হাসিব, আমার মিটিং পড়ে গেছে একটা, যেতে লেট হবে, তুমি চলে যাও। কিন্তু খাবার অর্ডার করেছি তো তোমার জন্য। তো সমস্যা কি আছে? তুমি তোমার বান্ধবী মিলেমিশে খেয়ে নিও। এই বলে শোভা আর দাঁড়ালো না, হন হন করে চলে গেল। দেখেছি ম্যাম, ও আমাদের মিলেমিশে থাকতে বলেছে। চুপ করো, খাওয়ার সময় তো কথা বলতে নেই। এদিকে আমার আত্মা শুকিয়ে কাঠ। কি জানে কি মনে করেছে শোভা। বাসায় গিয়ে বোঝাতে হবে, যে করেই হোক রাগ ভাঙাতে হবে।
কলেজ থেকে সোজা গেলাম আমাদের ভাড়া বাসায়। নিজের বাসায় আর গেলাম না। আম্মুকে কিছু একটা বুঝিয়ে দেওয়া যাবে, কিন্তু সবাইকে কষ্ট দেওয়া যাবে না। এমনিতে মেয়েটা পরিবারের সবাইকে ছেড়ে আমাকে ভরসা করে এসেছে। আমি জলদি করে ফুড পান্ডা থেকে চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম। সবার খুব পছন্দ নাকি পপির কাছে শুনেছিলাম। অর্ডার দিয়ে রান্নাঘরে গেলাম বিরিয়ানি বানাতে। শোভা মেয়েটা খুব লক্ষ্মী, সব একদম গোছগাছ করে ফেলেছে এই অল্প সময়ের মধ্যে। শোভা বাইরে থেকে দরজা তালা না দেখে বোঝে গেল আমি ভেতর আছি। দরজা ধাক্কিয়ে ভিতর ঢুকলো, তারপর আমাকে দেখেই ব্যাগটা ছড়ে মারলো খাটের ওপর। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শোভা মুখ ঘুরিয়ে ফেললো, বুঝলাম কথা বলবে না। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে বললাম, শোভা প্লিজ রাগ করো না। তুমি জানো না তোমার রাগে আমার কেমন লাগে? তুমি জানো না তোমার এই কাজগুলোতে আমার কেমন লাগে? শোভা, আমি তো ওর জন্য কিছু করিনি, ওকে শুধু হেল্প করেছি। হেল্প? তুমি জানো না এই মেয়েরা কখন হেল্প চায় আর কখন সুযোগ নেয়? আমার তো মনে হচ্ছিল তুমি চান্স নিচ্ছিলে। ডেইলি ক্যান্টিনে গিয়ে একসাথে খাওয়া, ক্লাসে একসাথে বসা, এগুলো আমার চোখে আর ভেসেছ। আমি কিছু বললাম না। সত্যি বলতে জানতামই না কি বললে শোভা রাগ কমবে। খেয়ে নাও না, খাওয়ার উপর রাগ করতে নেই লক্ষ্মী বউ। তোমাকে নিয়ে আমার এতটা ভাবার দরকার নেই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তুমি এসব কি বলছো শোভা? আমি কি তোমাকে কষ্ট দিতে চাই? তুমি ছাড়া তো আমি। শোভা আমার কথা শেষ করতে দিল না, এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, তুমি ঠিক কাকে কষ্ট দিতে চাও না, আমাকে নাকি ওই মেয়েটাকে? আমি এবার সত্যি থতমত খেয়ে গেলাম। শোভা এত রেগে গেছে যে কিছুতেই কথা শুনবে না। আমি শুধু তোমাকেই চাই, তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। শোভা চোখের পানি আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর রাগের চেয়ে অভিমানটাই বেশি। আমি ওর হাত ধরতে গেলাম, শোভা হাত সরিয়ে নিল। তুমি যাও, আমাকে একা থাকতে দাও। আমি জানতাম এখান থেকে উঠে গেলে শোভা আরও বেশি রাগ করবে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। শোভা চোখ মুছে বলল, তোমার খাবার খেয়ে নাও, আমি খিদে পেলে পরে খাবো। আমি তোমার সাথে না খেলে খাবার গলা দিয়ে নামবে না, প্লিজ শোভা একটু হাসো। শোভা মুখ শক্ত করে বসে রইল। আমি জানতাম ও বেশি সময় রাগ করে রাখতে পারবে না। একটু পরে সে শোভা পাশ গেছে বসলো। ওই মেয়ের সাথে তোমার যেন আর না দেখি। আর হবে না, আমি ওকে জানিয়ে দেব আমাদের সম্পর্কের ব্যাপারে। এবার তো খেয়ে নাও, বিরিয়ানি ঠান্ডা হয়ে জল হয়ে গেছে শোভা। পরদিন আমি ক্লাসে ঢুকেই দেখি মিম আমার জন্য জায়গা করে রেখে দিয়েছে। আগের মতোই হাসি মুখে আমার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করলো যেন আমি ওর পাশে গিয়ে বসি, কিন্তু আমি ওর দিকে না তাকিয়ে সরাসরি অন্য একটা সিটে গিয়ে বসলাম। মিম কিছুক্ষণ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর মুখ শক্ত করে বসে রইল। বুঝলাম ও বুঝতে পেরেছে আমি ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছি। আজ সবাইকে আগেই বলে রেখেছিলাম যেন সে আমার সঙ্গে ক্যান্টিনে আসে। ও রাজি হয়েছে। আমরা একসঙ্গে গিয়ে বসতেই খাবার চলে এলো। আমি পাস্তা খেতে শুরু করলাম, কিন্তু শোভা আমার হাত থেকে চামচ নিয়ে বলল, এভাবে খেলে তো আবার জামাই পড়ে যাবে, ঠিক করে খাও। আরে মানুষ দেখছে, এভাবে খাইয়ে দিচ্ছ কেন? তো কি হয়েছে, আমার স্বামীকে খাইয়ে দিলে কার কি? আমি আর কিছু বললাম না, কেবল মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই পাশ থেকে একটা পরিচিত কণ্ঠ শুনলাম, হাসি, একটু কথা আছে। আমি মুখ তুলে তাকাইতে দেখি মিম এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। ওর চোখে বিস্ময় আর হতাশার ছাপ। আমি কিছু বলার আগে ও প্রশ্ন করলো, এই ম্যাম তোমার কে হয়? আমি কিছু বললাম না, চুপচাপ খাবার খেতে লাগলাম। মিম আবার বলল, হাসি, জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয়, এড়িয়ে যাওয়ার মানে কি? এবার আমি সোজা ওর চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, ও আমার ওয়াইফ। মিমের মুখ হঠাৎই ফ্যাকাশে হয়ে গেল। কয়েক সেকেন্ডে কোনো শব্দ করলো না, যেন কিছু বলতে গিয়েও আটকে গেল কথাগুলো। তারপর আস্তে আস্তে বলল, ও, আমি ভাবিনি। ওর কথা শেষ হওয়ার আগেই শোভা হাত বাড়িয়ে আমার হাতটা শক্ত করে ধরলো। আমি তখনই বুঝতে পারলাম মিম যাই ভাবুক, শোভা আমাকে কখনো কারোর সঙ্গে ভাগ করতে রাজি নয়। মিম কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি শোভার দিকে তাকালাম, ওর মুখে একটা বিজয়ী হাসি খেলা করছিল। এবার দেখো আর কোনো মেয়ে তোমার সামনে ঘুরঘুর করে কিনা। আমি হাসলাম। সত্যি বলতে এই ভালোবাসাটি তো চাই আমি। বৃহস্পতিবার রাতে শোভাকে কলেজ থেকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম নিজের বাসায়। খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে শোভাকে কল দিলাম। কি করো? পড়ছি। তোমার পড়াশোনার কি অবস্থা? উফ, টিচারই তো আমার বউ, আবার কষ্ট করে পড়তে হবে কেন? আহা, তুমি না একটা ঢং। সত্যি বলছি, আমার লক্ষ্মী বউ যখন পাশে আছে তখন পড়ার চিন্তা করে কি হবে? বেশি কথা বলো না। কাল কি আমার বাবার বাড়ি যাচ্ছি? হ্যাঁ যাচ্ছি, এখন তুমি শুয়ে পড়ো। ভালো থেকো।
ফোন রেখে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বন্ধ করতেই শোবার মুখটা বেঁচে উঠল। তখনই মিষ্টি একটা হাসি এলো আমার মুখে। এই মেয়েটা যে আমার জীবনটা বদলে দিয়েছে। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালে উঠেই শুনলাম মায়ের হাঁক ডাক। বাসায় আন্টিরা এসেছে। বাসায় আবার কি হলো ভাবছি, এর মধ্যে মা এসে বলল, রেডি হয়নি হাসিব? আরে আজব তো, কেন, কি হয়েছে? আগে রেডি হ, তোর জন্য মেয়ে দেখতে যাব। আমি আকাশ থেকে পড়লাম। আমার বিয়ে কার সাথে, কি হচ্ছে? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে মেয়ে দেখতে যাওয়া। মা প্লিজ। এত জেদি তুই? আচ্ছা বলতেছি শোন, তোর বাবার বন্ধু তারা লন্ডন থেকে এখন তার মেয়ের সাথে তোর ছোটবেলাতেই বিয়ের কথা ঠিক ছিল। গতকাল তারা এসেছে, 2 দিন আছে, তারপর চলে যাবে। বৌমা আমাদের এখানে থেকে যাবে। আমার তোমার কিছু কথা বলার আছে মা। তুই আগে রেডি হ, বাকি কথা পরে। কি ব্যাপার, এত সিরিয়াস কেন তুই? মা তোমায় একটা জরুরি কথা বলার আছে। আমি বিয়ে করে ফেলেছি। হাসিব, এমন মজা করিস না, এখন তাড়াতাড়ি রেডি হ, দেরি হলে ভালো দেখাবে না। আমি মজা করছি না মা, সত্যি বলছি। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে কাঁদতে শুরু করলেন। কোথাকার মেয়ে? কবে বিয়ে করলি? আমায় কিছু জানালি না কেন বাবা? মা ও আমার কলেজের লেকচারার, নাম শোভা। আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করেছি। মা হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তোর কলেজের লেকচারার মানে তোর থেকে বয়সে বড় এমন একটা মেয়েকে বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ বলি, তোর আক্কেল নেই? সেই মেয়েরও কি আক্কেল নেই? মা বয়স কি আসল ব্যাপার? আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমরা দুজনেই বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি। ভালোবাসা ভালোবাসার জায়গায়, কিন্তু সমাজটা কি বলবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই হাসাহাসি করবে। মা সমাজ কি আমাদের সংসার চালাবে? সুখে দুঃখে কি ওরা থাকবে? তোর বাবা জানলে কি বলবে ভেবেছিস? বাবা বাসায় ঢুকেই দেখলেন থমথমে পরিবেশ দেখে কিছুটা বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে? সবাই চুপচাপ কেন? মেয়ে পছন্দ হয়নি? মেয়ে পছন্দ করার প্রশ্নই আসে না। তোমার ছেলেই তো আগেই বিয়ে করে ফেলেছে, তাও আমাদের না জানিয়ে। কি বলছো হাসিব, এটা সত্যি? হ্যাঁ বাবা। জানাবাই বা কোন মুখে? নিজের চেয়ে বয়সে বড় এক মেয়েকে বিয়ে করেছে, লজ্জা করে না তোর? কার সাথে বিয়ে করছিস? আমাদের না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? বাবা আমি শোভাকে ভালোবাসি, ওর বয়স আমার থেকে বেশি, কিন্তু সেটা তো ভালোবাসার পথে বাধা হতে পারে না। এভাবে বিয়ে করে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। এদিকে ফোনটা বারবার বেজে চলেছে। শোভা কল দিয়েছে। এত ঝামেলার মধ্যেও ধরতেও পারছি না, ও কি ভাবছে কে জানে। আহা হাসিবের মা, এত কান্না কিসের? ছেলে বিয়ে করেছে, চুরি তো করেনি। তুমি ওর পক্ষ নিচ্ছ? নিজের চেয়ে বড় বয়সে এক মেয়েকে বিয়ে করেছে, তার উপর আবার ভাগিয়ে আনছে। খুব নেক কাজ করেছে। এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না মা। আহা হাসিবের মা, ওর জীবন সঙ্গী ওই তো চয়েস করবে, সেটা দোষের না। কিন্তু তুই আমাদের জানালি না একবার? বৌমা কই, বাপের বাড়ি? না বাবা, ওখান থেকে ও পালিয়ে এসেছে। আমরা একটা ভাড়া বাসা রেখেছি, ওখানেই থাকি। আজ আমি যেতে চেয়েছিলাম, মাপ চেয়ে মানে নিতে। তোর কি ঘর বাড়ি নেই হাসিব? ছি ছি ছি, শেষে কিনা তুই বাড়ির বউকে ভাড়া বাড়িতে রেখেছিস। তুই এক বাপের এক ছেলে, এই বাড়িঘর সহায় সম্পত্তি তো তোরই। আমি খুশি হয়ে গেলাম। বাবা যেটা মেনে নেবে বুঝিনি। আমি খুশিতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। যা, গিয়ে বৌমাকে নিয়ে আয়। আজ নিয়ে যাব বিয়াই বাড়ি, তারপর ধুমধাম করে বিয়ে হবে আমার। বাবা আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব বাবা, বিশ্বাস করো আমি শোভাকে অনেক ভালোবাসি, আর শোভা অনেক ভালো মেয়ে। শোভা বারবার কল দিয়ে না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে গিয়েছিল। আমি গিয়ে দরজা করানোতেই শোভা এসে দরজা খুলে চোখ মুখ ফোলা। কেঁদেছে যে সেটা আর বুঝতে বাকি নেই। চলো বাসায়। এতক্ষণে যাওয়ার সময় হলো তোমার? কি করছিলে, ফোন তোলনি কেন? আমার আমায় মেয়ে দেখতে নিয়ে যাচ্ছিল। তোমার বরের তো 2 বিয়ে হয়ে যাচ্ছিল একটু আগেই, খুব কষ্টে ঠেকালাম। মস্করা হচ্ছে আমার সাথে? আমি সত্যি বলছি। আর আমরা এখন আমাদের বাসায় যাচ্ছি। চলো, বাবা তোমায় নিয়ে তোমাদের বাড়ি যাবেন। আমাদের বিয়ে আনুষ্ঠানিকভাবে হবে। কি বলতেছো? আমার তো সব স্বপ্ন স্বপ্ন লাগতেছে।
আমারও ভালো লাগছিল। আমি বলেছিলাম না তোমাকে সব ঠিক হবে একদিন, দেখো। আমি শোভাকে সব বললাম। তারপর আমরা দুইজন বাসায় গেলাম। মা রেগে থাকতে পারলেন না শোভাকে দেখে। শোভার মিষ্টি ব্যবহার, সুন্দর মুখ, মা উপেক্ষা করতে পারল না। শোভা মাকে সালাম করলো। তখন মা বলল, আসো, ভেতরে আসো, দরজা দাঁড়িয়ে থাকতে হবে না। তা তোমার বড় বলেনি যে তা তোমার বর বলেনি যে তোমার একটা শাশুড়ি বাড়ি আছে, শ্বশুর শাশুড়ি আছে, না নিজেকে এতিম পরিচয় দিয়েছে? এরপর বাবাকে সালাম করলো। আরে থাক থাক, বেঁচে থাকো মা। হাসিব, এত মিষ্টি বৌমাটাকে কষ্ট দিয়েছিস, আনিসনি কেন বাসায়? তোকে তো শাস্তি দেওয়া উচিত। বাহ, কি মিষ্টি দেখতেই। বাবা ওদের বাসায় যাবে না? হ্যাঁ, বিকেলেই যাব। হাসিবের আম্মু, ভালো ভালো খাবার রান্না করো তো, কতদিন খাই না। না, আমি বুঝি খাওয়াই না তোমায়? নতুন বউর সামনে শাশুড়ির বদনাম, হ্যাঁ? তা বৌমা, এই বাড়ির মুখটাকে কই পেলে? এ তো লক্ষ্মীমন্তর মেয়ে, এই বান্দরটাকে পছন্দ হলো? শোভা লাজুক হাসলো, কিছুই বলল না। শোভার বাবা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর গম্ভীর গলায় বললেন, হাসিব, বৌমাকে নিয়ে চলো, আজ ওর বাবার বাড়ি যাব, আনুষ্ঠানিকভাবে সব মিটিয়ে আসি। শোভা একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি হেসে বললাম, তুমি কি ভেবেছিলে এইভাবেই আমাদের সংসার শুরু হবে? বাবা চান সব কিছু নিয়ম মতো হোক। শোভা কিছু না বলে মাথা নিচু করলো। আমি ওর হাত ধরে বললাম, চলো, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই একসঙ্গে রওনা দিলাম শোভার বাবার বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে শোভার মা বাবা আমাদের দেখে চমকে গেলেন। শোভার মা উদ্গীর্ণ গলায় বললেন, এভাবে হঠাৎ আসার কারণ? আমরা আনুষ্ঠানিকভাবে শোভাকে আমাদের বাড়ির বউ হিসেবে নিতে চাই বেআইন। আমার মেয়ে কি তোমাদের পরিবারের যোগ্য? আপনার মেয়ে আমাদের জন্য আশীর্বাদ, আমরা কোনো ভুল করিনি। আমি জানি আমার মেয়ে যোগ্য, কিন্তু সমাজ কি মেনে নেবে? সমাজ নিয়ে ভাবতে গেলে কখনো সুখী হওয়া যাবে না। আমার ছেলেও ওকে ভালোবাসে, আমরাও ওকে মেনে নিয়েছি। এখন আপনাদের সিদ্ধান্ত। শোভা চুপচাপ দাঁড়িয়েছিল, চোখের কোনো জল চিকচিক করছিল। শোভার মা ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তুই তো আমাদের কিছুই বললি না মা। আমি ভয় পেয়েছিলাম মা, তোমরা যদি মেনে না নাও। শোভার বাবা এবার এগিয়ে এসে শোভাকে পাশে বসালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, সন্তানের ওপর কি বাবা মা রাগ করে থাকতে পারে? তুই যদি সুখী থাকিস তবে আমাদের আর কিছু বলার নেই। তাহলে আর দেরি কেন? আমরা সবাই একসঙ্গে একবার ভালোভাবে বিয়ে দিয়ে দিই ওদের। সমাজের কথা না ভেবে নিজের সন্তানদের পাশে থাকাই আসল। ঠিক আছে, তাহলে ধুমধাম করেই হবে আমাদের মেয়ের বিয়ে। শোভা এবার আমার হাত শক্ত করে ধরলো। চোখে ছিল আনন্দ আর স্বস্তির আলো। আমারও মনে হলো সব বাধা পেরিয়ে আমরা সত্যিকারের সুখের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আর দেরি কেন? শুভ দিন ঠিক করে ফেলি। হ্যাঁ, অবশ্যই। আপনাদের কবে হলে ভালো হয়? শুধু আমাদের না, আপনার, আমাদের দুই পরিবারেই ভালো হবে। আত্মীয় স্বজন সব উপস্থিত থাকতে পারবে, এমন একটা দিন দেখুন। তাহলে আমরা এই মাসের 15 তারিখে বিয়ে ফিক্স করছি। সকল প্রস্তুতি নিতে থাকি সবাই। বাবা হাসিব উপহার কি নেবে? আপনি আমাদের মেনে নিয়েছেন, এতেই আমি অনেক খুশি। আর উপহার তো শোভাই আমার জন্য উপহার। সেদিনকার মতো আমরা কথা ছেড়ে চলে আসি আর শোভাকেও রেখে আসি। অপেক্ষা শুধু সেই দিনটার। বাসায় এসে আর ভালো লাগছে না। শোভাকে রাতে কল দিলাম, 2-3 বার রিং হতেই ধরলো। কি বউ, আমার ছাড়া ঘুম আসবে তো, নাকি চলে আসবো? হাসিব, কি বলছো? একদম না, আর তো 2টা দিন, একটু সবুর করো। মন খালি বউ বউ করে, বুঝলে? হাসিব, কি বলছো? একদম না, আর তো 2টা দিন, একটু সবুর করো। হয়েছে, আর প্রেম দেখাতে হবে না। দেখবো নে কয়দিন থাকে এই ভালোবাসা। সুন্দরী বউকে কি আর ভালো না বেশে থাকা যায়? আমি তো কয়দিন পরে বুড়ি হয়ে যাব, তুমি তো তখন অন্য মেয়ের প্রেমে পড়বে। এবার কিন্তু খারাপ হচ্ছে। এমন কিছুই হবে না, আমি তোমায় সব সময়ই ভালোবাসবো। শোনো শোভা, ভালোবাসা না শেষ হয়ে যাওয়ার জিনিস না। ভালোবাসা এমন এক জিনিস যা বাড়তেই থাকবে। আমি তোমাকে খুব ভালোবাসি হাসিব। আচ্ছা ম্যাডাম, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। পপিকে জানিয়েছো আমাদের বিয়ের দাওয়াত? আরে বাস, একদম ভুলে গেছি। আমার চেয়ে বরং তুমি জানাও, তাহলে খুশি হবে। আচ্ছা, আমি ওকে কল দিচ্ছি, তুমিও ঘুমাও। হঠাৎ কল দিলে? কেমন আছো আপু? ভালো বোন। তোমার 15 তারিখের দাওয়াত, বিয়ের আগ। বরপক্ষ থেকে হবে নাকি কোনে পক্ষ থেকে ভেবে দেখো। কি দাওয়াত? মানে সবাই মেনে নিয়েছে? হ্যাঁ। এটা কি সংবাদ শোনালে গো? আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আসবে কিন্তু।
অবশ্যই আসবো, তাতে কোনো ভুল নেই। তাহলে আজ রাখছি, শীঘ্রই কথা হবে। সারাদিন ধরেই অনেক ব্যস্ততা ছিল। অতিথিদের বিদায় দিয়ে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে অবশেষে আমি আমার ঘরে এলাম। ঘরটা একদম নতুন রূপ পেয়েছে। নরম আলো, হালকা আতরের গন্ধ, ফুলের সাজ, আর তার মাঝখানে বসে আছে আমার স্বপ্নের রানী, আমার শোভা। আমি দরজায় আস্তে করে বন্ধ করলাম। শোভা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে বসলাম। এতদিন ধরে যাকে স্বপ্নে দেখেছি সে আজ আমার সামনে আমার স্ত্রী হয়ে বসে আছে। বিশ্বাস করতে পারছি না শোভা। আমিও তো বিশ্বাস করতে পারছি না হাসিব, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। আমি শোভার হাতটা আস্তে করে ধরলাম। ওর হাতের উষ্ণতা আমার হৃদয় পর্যন্ত পৌঁছে গেল। তুমি জানো আমি আজ কতটা সুখী? আমার জীবনের সবচেয়ে বড় চাও তুমি, আজ সেটা পূরণ হলো। ভালোবাসবে তো সবসময়? আমি একটু দেরি না করে ওর কপালে আলতো করে একটু চুমু দিলাম। তুমি আমার জীবনে সবচেয়ে দামি মানুষ। শোভা একটু লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিল। আমি ওর মুখটা হাতে ধরে আবার ওর চোখের দিকে তাকালাম। তুমি কি জানো আমি তোমার চোখে আমার পৃথিবী দেখি? তোমার সব কথা শুনলে না মনে হয় তুমি কোনো একটা কবি। কবি না, তবে প্রেমিক তো বটে। আর সেই প্রেমিক আজ তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেয়ে গেছে। শোভা এবার আমার কাঁধে মাথা রাখলো। ওর হৃদস্পন্দন আমার বুকে স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি হাত বাড়িয়ে ওকে আরো কাছে টানলাম। সে রাত ছিল শুধু আমাদের দুজনের, ভালোবাসায় ভরা স্বপ্নময় এক রাত, যেখানে শুধুই ছিল আমি আর শোভা। নতুন এক জীবনের শুরু। তো গল্পটা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।